প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হই নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। রয়েছেন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতে যাব ডক্টর সায়ন্তের কাছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিএনপির যে বয়ান ছিল, সেখান থেকে দলটি অনেক দূর সরে গিয়েছে বলে অনেকের অভিযোগ। তারা বলছেন এখন বিএনপির যারা বয়ান তৈরি করছেন তাদের অনেকে অতীতের ছাত্রদল বা বিএনপি কোনো কিছুই করেনি, এদের কেউ কেউ ছিলেন বাম রাজনীতির সঙ্গে জড়িত। প্রশ্ন উঠেছে, তাদের তৈরি বয়ান বিএনপির জন্য উপকারী হচ্ছে নাকি আত্মঘাতী? প্রথম কথা, কেউ কেউ এ কথা বলার স্বাধীনতা তো রাখেই, কারণ প্রত্যেকটা লোক তার মতামত দেওয়ার অধিকার রাখে। এবং বিএনপি এমন একটা দল যে দলে তার নেতৃত্ব নিয়ে সমালোচনা করা যায়। দলের ভেতর থেকে অনেক সময় অনেক পদধারী নেতারা পর্যন্ত নেতৃত্ব নিয়ে সমালোচনা করেন। কিন্তু যে কথাটা আপনি বললেন এইটা পুরোপুরি সত্য নয়, আংশিক হতে পারে। কারণ 4.5 দশকের বেশি পুরনো দলটি, এই দলে এখন আপনি দেখবেন যে এক সময় এই দলের শুরুর দিকে তখন সাবেক বাম, কিছু মুসলিম লীগ, কিছু বিভিন্ন দলের, এমনকি ন্যাপের অনেক নেতা এ দলে স্থান পেয়েছিলেন। জিয়াউর রহমান তখন একটু বুদ্ধিমান, চৌকস এবং সৎ রাজনীতিবিদদের তিনি এক জায়গায় প্রায়োরিটি দিতেন। সেই প্রায়োরিটি বলে তৎকালীন সময়ে যেই দলের যাদের তার কাছে তার ডাকে সাড়া দিয়েছেন এবং যাদেরকে সৎ মনে করেছেন তাদেরকে এক জায়গায় করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে এসে দলছুট নেতা সংখ্যায় খুব কমই পাবেন। আসেনি একেবারে এরকম নয়, অন্যান্য দল থেকে যেমন আওয়ামী লীগের সাবেক নেতা কিছু আছে, উল্লেখযোগ্য না, কিন্তু উল্লেখযোগ্য এর সংখ্যাটা খুবই নগণ্য। কিন্তু 4.5 দশকে এখন বিএনপি সত্যিকার যে নিজস্বতা নিয়ে যে রাজনৈতিক সংগঠনের কার্যক্রম পরিচালনা করবার মতো লোক তৈরি হয়ে গেছে। ছাত্রদল করা যারা তাদের অনেকে এখন মূল দলে খুব গুরুত্বপূর্ণ ভালো ভালো পদেও আছেন। আমি এখানে একটা যোগ করি, স্থায়ী কমিটির ছাত্রদল করার লোক কিন্তু এখনো নেই। না, বিএনপির এটা একটা ট্র্যাডিশন বলতে পারেন যে স্ট্যান্ডিং কমিটিতে খুব সিনিয়রদেরকে রাখা হয়। আর ম্যাডাম খালেদা জিয়া স্ট্যান্ডিং কমিটিতে সদস্য একবার হলে তিনি খুব বয়স হয়ে গেলে এবং অসুস্থ এই পর্যায়ে গেলেও নিজে থেকে যদি উপলব্ধি করেন যে আমার এখন থাকা উচিত না, তাহলে সেটাকে ওইভাবে দেখেন। কিন্তু এর বাইরে কাউকে খুব একটু হার্ডলি বাদ দেওয়াটা, এটাকে তিনি একটু ওই লোকের প্রতি অসম্মানজনক মনে করেন এবং সারা জীবন এই দলের জন্য সার্ভিস দিয়েছেন, কাজ করেছেন, তাকে এরকম জায়গাটা থেকে সরিয়ে দিয়ে অসম্মানিত করা এটা তিনি পছন্দ করেন না। এটাই তার সম্পর্কে আমরা জানি আর কি, ম্যাডাম সম্পর্কে। সেই কারণে একটু সিনিয়রদের আধিক্য এখানে বেশি, ফলে ছাত্রদল করা এরকম সংখ্যাটা এখানে বেশি হওয়ার সুযোগ ওই কারণে হয় নাই। কিন্তু এর পরের লেয়ারে আপনি দেখবেন যে ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি এবং বিভিন্ন সম্পাদক পদে যারা আছে, ছোট সদস্য বর্ণগুলা বললামই না, সম্পাদক এবং জয়েন্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, এই লেভেলে, বিশেষ করে জয়েন্ট সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি এবং সম্পাদক লেভেলে আপনি একদম প্রায় 10% পাবেন ছাত্রদল করা এরকম, বাইরে থেকে আসার সংখ্যা খুব কম। ভাইস প্রেসিডেন্ট কিছু তবু পাবেন আপনি অন্য দল থেকে আসা বা রাজনীতি না করা, আমলা থেকে আসা এরকম, কিন্তু অন্যগুলায় পাবেন না। ফলে এখন ইউনিফর্মিটি তৈরি হয়েছে দলে অনেকখানি, যেটা এর আগে বলা হতো বিএনপি কোনো অনেকেই বলতে পছন্দ করতো যে বিএনপি অ্যাকচুয়ালি কোনো রাজনৈতিক দল না, এটা হচ্ছে একটা ক্লাব, যেই ক্লাবে নানান মতের নানান পথের লোক এসে এক মোহনায় মিশেছে। এটা এক সময় বিএনপির জন্য এটা হয়তো সত্য ছিল, কিন্তু এই মুহূর্তের যে বিএনপি গত 16 বছরে তারা ঐক্য ধরে রেখে, দেখেন বেগম খালেদা জিয়া, তাকে ওরা বিএনপি চেয়ারপারসন, তাকে জেলে দিল। তারপর জেল থেকে তাকে যেভাবে বাসায় ফেরত যেতে দেয়া হলো, সে শর্ত সাপেক্ষে, সেটা রাজনীতি করার অধিকার তিনি পেলেন না এবং এমনভাবে অসুস্থ করা হলো তাকে। সেকেন্ড প্রধান নেতা, যিনি বর্তমান দলের মূল চালিকা শক্তি, তারেক রহমান, তিনি বিদেশে এবং দেশে আসার সুযোগ পেলেন না।
তার বক্তব্য পর্যন্ত সমস্ত সংবাদ মাধ্যমে প্রচার করতে পারবে না, কোথাও এরকম আদালত থেকে রায় আনা হলো। এত কিছুর পরও বিদেশে বসে তিনি নেতৃত্ব দিয়ে এই যে দলটাকে তিনি ভাঙনের হাত থেকে রোধ করে রাখতে পেরেছেন, তার মূলে ছিল এরা অলমোস্ট সবাই ছাত্রদল করা বা তার রাজনৈতিক জীবনের শুরুই বিএনপি দিয়ে, ফলে বিএনপিকে তারা ওন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, তার সততা, তার ভিশন এবং তার কর্মোদ্যম যে অবস্থান ছিল, এগুলোকে ধারণ করে এই নেতারা। তার প্রতিফলন অনেক কিছু তো হয়তো হচ্ছে না, সেটা নিয়ে আমাদেরও অনেক সময় মন খারাপ হয়। বেগম খালেদা জিয়ার যে আপসী নেতৃত্ব, দেশপ্রেম, বাংলাদেশপন্থী অবস্থান, সার্বভৌমত্বের পক্ষে অবস্থান এবং দেশের বা বিএনপিকে যে মাটি ও মানুষের দলে পরিণত করার কৃতিত্ব, নারী শিক্ষা, নারী অধিকার নিয়ে তার যে অসামান্য অবদান, সব মিলিয়ে এই নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে ধারণ করেন। পরবর্তীতে সেরা তারেক রহমানের তারুণ্য এবং তার এই যে নেতৃত্ব, এবং শুরুর দিকে তারেক রহমানকে নিয়ে নানান রকমের দ্বন্দ্ব সন্দেহ অনেকের মধ্যে থাকলেও গত কয়েক বছরে তার মধ্যে এটা খুব অনেকেই, বিএনপি করেন না এমনরাও অনেকে বলছেন যে তিনি খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ, কাজ, কথা, বিতর্কিত বা বাজে মন্তব্য না করা এবং তার এখনকার যে দল পরিচালনার দৃষ্টিভঙ্গি, তাতে অনেকটা তার বাবা এবং মায়ের সংমিশ্রণ তার মধ্যে দেখা যায়। সেই বিবেচনায় এই দলটাকে যে ঐক্যবদ্ধ রেখেছে, ভাঙতে পারেনি, তার মূলে কিন্তু ওই বিএনপির প্রতি সবার আনুগত্য, কোনো নেতার প্রতি আনুগত্য না। ফলে যারা মনে করেন যে বিএনপির ন্যারেটিভ তৈরি করছে শুধু অন্য দিক থেকে আসারা, সেটা না। তাদের কারো কারো বক্তব্য মিডিয়ায় হাইলাইটেড হয়, কারণ তাদের বক্তব্য দেশের সাধারণ মানুষ, মিডিয়া, এমনকি বিএনপির কাছে অনেক সময় গ্রহণযোগ্য না। মিডিয়া বা সব জায়গায় এটা খুবই স্বাভাবিক যে অগ্রহণযোগ্য কাজ বা আচরণ করলে সেটা সমালোচনাটা বেশি হয়। অনেক ভালো কাজ হয় দেখবেন, সেটা অত হাইলাইটেড অনেক সময় হবে না, কারণ সেটা নিউজ না। আরেকটা বিষয় আছে, সেটা মিডিয়াতে বিএনপির না, না সেটাও দেখতো মিডিয়া তো বিএনপি তৈরি করে নাই, সেরকম মিডিয়া তৈরি করেনি। তারপর এটা মিডিয়ার ট্রেন্ড যে যা স্বাভাবিক হওয়ার কথা সেটা তো হচ্ছেই, সবসময় হবে, সেটা খুব বড় নিউজ না। আমরা যেটা বলি যে ব্যাড নিউজ ইজ দ্য গুড নিউজ, রাইট। যখন সেই স্বাভাবিকতার বাইরে গিয়ে কোনো কিছু ঘটে, সেটা একটা ওয়েভ তৈরি করে এবং সেটার নিউজ ভ্যালু অনেক বেশি, কারণ তার রিডার বেশি, তার ভিউয়ার বেশি, সব মিলিয়ে, এবং এটাকে সমালোচনার আওতায় এনে এটাকে থামাতে হবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটা প্রশ্ন, যেটা আমি মূল প্রশ্নটা করেছিলাম, ছাত্রদল থেকে আসা যে সমস্ত তরুণরা বা যারা এখন রাজনীতির সিনিয়র হয়ে গেছেন, তারা বয়ান তৈরি না করে, যারা ছাত্রদল বা বিএনপি কখনোই করেননি এমন লোকদের বয়ান তৈরির দায়িত্বটা কে দিল? না, বয়ান তৈরির দায়িত্ব দল দেয় না, দায়িত্ব দিয়েছে দল। আপনি জানেন, আমিও জানি, আমরা স্পেসিফিক বলতে চাই না। না, স্পেসিফিক বলতে চাইলে এরকম গুটি কয়েক নাম আপনি বলতে পারবেন, এরাই সামনে বলতে পারবেন, কিন্তু হয় কি, দল পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমন্বয় দরকার হয়। তো অনেক সময় যে ছাত্রদল করা না বা বিএনপিও করেনি, কিন্তু তার বিদেশে লেখাপড়া কিংবা তার বিভিন্ন কাজ, একাডেমিক পজিশন, তার বুদ্ধিমত্তা, তার কিছু আইডিয়া যখন দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে শেয়ার করেন, তিনি হয়তো ভাবেন যে আমি 10 জন ছাত্রদল করা বা বিএনপির অনুগত অনেকদিন ধরে রাজনীতি করা লোকের সঙ্গে আমি 2 জন যদি এরকম যোগ করি, তাতে 10 জন 8 জন বাদের সক্রিয়তা নষ্ট হবে না, কিন্তু এদের প্ল্যানিং বা কথা বা এদের যে বুদ্ধি, এটা হয়তো দলকে আরেকটু উপকার করবে বা কাজে আসবে। সেই বিবেচনা এরকম যোগ বিয়োগ অনেক সময় করেন, কিন্তু কাজে কি আসছে আদৌ? সেটার সংখ্যাটা খুব বেশি না। তাদের কি কাজে আসছে কিনা, এটা আমার ব্যক্তিগত মত যদি আপনি চান, তাহলে আমি বলবো যে মানুষটি দলের জন্য অনেক ঝুঁকি নেয়, দুর্দিনে কাজ করে, তার নিজের আর্থিকভাবে ঝুঁকির মধ্যে পড়ে, শারীরিকভাবে মানসিকভাবে ঝুঁকির মধ্যে পড়ে, পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে এবং নিজের জীবন ঝুঁকির মধ্যে পড়ে, এইভাবে যারা কাজ করেছে তাদের মধ্যে কারা তুলনামূলকভাবে এই পদের জন্য বা এই কাজের জন্য যোগ্য, তাদের ফাইন্ড আউট করে যদি ওইভাবে মূল্যায়ন করা হয়, তাহলে এই দলের প্রতি ডেডিকেশন যারা দেখায় তারা উৎসাহিত হয়।
আর যদি এর বাইরে থেকে এনে সংখ্যায় কম হলেও তাদেরকে যদি এই দায়িত্ব দেয়া হয়, তারা দায়িত্বপ্রাপ্ত হন, তখন এই যে যারা দীর্ঘদিন ধরে সময়, শ্রম, মেধা, ঝুঁকি সব দিলেন দলের জন্য, তাদের সঙ্গে একটা ব্যক্তিত্বের সংঘাত তৈরি হয় এবং তারা তখন মন খারাপ করে নিজেকে কেউ কেউ গুটিয়ে নেন যে এরকম যদি বাইরে থেকে এসেই এত গুরুত্বপূর্ণ পদে বা গুরুত্বপূর্ণ কাজে তারা যদি আসীন হতে পারেন, তাহলে আমরা কেন এত শ্রম দিলাম? হ্যাঁ, যারা সময়, শ্রম, মেধা, ঝুঁকি দিয়ে করেছে সবাই সমানভাবে ক্যাপাবল না, কিন্তু তাদের মধ্যে তো ক্যাপাবল অনেক আছে। সেই প্রশ্ন কিন্তু সেই ক্যাপাবলদের সামনে আপনি ঠিকই বলেছেন, কিন্তু ক্যাপাবল নিয়ে তো প্রশ্ন আছে। কারণ হলো বিএনপি এত বড় দল, এখানে ক্যাপাবল লোক নেই, আপনাকে ভাড়া করতে হবে। এমন লোকও ভাড়া করা হয় যারা একসময় ফ্যাসিস্টের পক্ষে কথা বলেছে। হ্যাঁ, সেটা ডেফিনেটলি এরকম কিছু হয়ে থাকলে সেটা অন্যায় হয় এবং এটা সত্য যেটা আপনি বলেন যাদের ত্যাগ তিতিক্ষা জীবনের ঝুঁকি নিয়েছে, তারা বঞ্চিত না, তারা আসলে মন খারাপ করে। মন খারাপ না, শুধু ডিমোরালাইজড হয়ে তারা নিজেকে গুটিয়ে নেয়, নিজেকে অভিমানে গুটিয়ে নেয় যে এই দলের জন্য আমার জীবন যৌবন সব দিলাম, এত ঝুঁকি নিলাম, আর সেখানে কোন যোগ্যতায় আমার থেকে উপরে বা আমার প্যারালাল আর একজনকে এসে দাঁড় করিয়ে দেয়া হলো। ফারুক হাসান, আমরা একটা নতুন ন্যারেটিভ দেখছি, সেটা হলো এদেশের 90% মানুষ মুসলিম, কিন্তু আমরা দেখলাম যে অনেকে কিছুটা ন্যারেটিভ তৈরি করছে জামাতকে টার্গেট নিয়ে, কিন্তু আলটিমেটলি ফাইনালি সবার বিপক্ষে যায়। জামাত একটি দল, রাজনৈতিক দলের প্রচন্ড সমালোচনার সুযোগ রয়েছে নিঃসন্দেহে। এর সাথে যখন ইসলামপন্থী বলে পরিচিত দিবেন, তখন কিন্তু একটা জামালা তৈরি হয়, আরো ইসলামপন্থী দল রয়েছে, লোক রয়েছে। রাজনৈতিক দল হিসাবে জামাতের সমালোচনা করার সুযোগ রয়েছে, অনেক সুযোগ রয়েছে, কিন্তু সেই সুযোগগুলি ব্যবহার না করে ইসলামকে সামনে নিয়ে যে ব্যবহার করার একটা প্রবণতা তৈরি হয়েছে দেশে। কেউ কেউ তৈরি করার চেষ্টা করছে, এবং যারা করছে তাদের ব্যাকগ্রাউন্ড আমরা জানি, তারা কোন দোকানের মাল এটা আমরা সবাই জানি, অতীতের কাজ কি ছিল, অমুক তমুক। আরেকটা বিষয় তৈরি হয়েছে নতুন করে, যে সবাই বিএনপি হয়ে যাচ্ছে ইদানিং। হ্যাঁ, এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত হচ্ছে আপনি জামাতের যে ইস্যুটা নিয়ে আসছেন, যে ইসলামপন্থী ভার্সাস ইসলাম এর পক্ষের যারা, এরকম যে বিষয়টি, আমি আসলে ইসলামপন্থী বা ইসলামের পক্ষে বিপক্ষে এভাবে এই নেগেটিভটাকে আসলে ব্যাখ্যা করতে চাই না। যেমন ধরেন জামাত আসলে কোন পন্থার রাজনীতি করে, তারা কি ইসলামী স্টেট এখানে কায়েম করতে চায় নাকি ওয়েলফেয়ার স্টেট কায়েম করতে চায়, এটা কিন্তু জামাত ক্লিয়ার করেছে অলরেডি, যে তারা কোন অ্যাঙ্গেলের রাজনীতি বাংলাদেশে আগামীতে বিনির্মাণ করতে চায়, তারা পরিষ্কার। ইভেন তারা তাদের যে লোগোতে আগামীতে একটি ইসলামিক স্টেট কায়েম করার লেখা, সেটা পরিবর্তন করছে অলরেডি। আনুষ্ঠানিক ওটাকে ইয়াদ দেয় নাই, অনুমোদন দেয় নাই, বাট আনুষ্ঠানিকভাবে কিন্তু তাদের যে ওই ব্যবহার ইতিমধ্যে তারা শুরু করেছে। জনগণের মতামত নিচ্ছেন, জনগণের আলোচনা সমালোচনার সুযোগ দিচ্ছেন এই লোগো পরিবর্তনকে কেন্দ্র করে, ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গা থেকে আসলে জামাতের যে পলিটিক্স, তারা কোন স্টেট বিনির্মাণ করতে চায়, কোন রাজনীতি আগামীতে বিনির্মাণ করতে চায়, এটা ওরাই ক্লিয়ার করবে। এখন আমাদের যে দেখার বিষয়, যেমন ধরেন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, কিছুদিন আগে ডাকসু এবং জাকসুতে নির্বাচন হলো। এই নির্বাচনে একটা ভূমিধস বিজয়ী ছাত্র শিবিরের যে প্রার্থী বা প্যানেল, তারা কিন্তু এখানে বিজয়ী অর্জন করেছেন। এখন দেখেন, এই নির্বাচনের পূর্বে অন্যান্য যে প্যানেলগুলো, ইভেন আমাদের ছাত্র অধিকারের প্যানেল ছিল, ছাত্র দলের ছিল, অন্যান্য সংগঠনগুলোর ছিল, এই প্রত্যেকটা সংগঠনের একমাত্র কাজ যেন শিবিরকে কিভাবে ওখানে ধরেন যে আপনার ধরাশায়ী করা যায়, শিবিরের নানান কর্মকাণ্ড, এটা সেটা, এরা স্বাধীনতা বিরোধী, এটা অমুক তমুক ইত্যাদি ভাবে। এখন আমি যদি এই জায়গায় ব্যাখ্যাটা এভাবে দিই যে আপনি শিবিরের পিছনে যে পরিমাণ টাইম, অর্থ, মেধা ব্যয় করেছেন, ঠিক এই সময় অর্থ ব্যয়টা আপনি আপনার কাজের মাধ্যমে ফোকাস করে ছাত্রদের মন যদি জয় করতে পারতেন, তাহলে কিন্তু ফলাফলটা হিতে বিপরীত হতে পারত। বাট আপনি সেটা না করে কি করলেন, শুধুমাত্র শিবিরের যে ওই লিগেসি কেন্দ্রিক যে একটা অভিযোগ 71 থেকে, ওই যে সিলসিলা, এই জিনিসটাকে বারবার ফোকাস করে আপনি আপনার নিজের সক্রিয়তা, নিজের কাজ, নিজের যে অ্যাক্টিভিটি, এটা কিন্তু আপনি তুলে ধরতে পারেন না। বিধায় তার অপোজিটে শিবির কি করেছে, শিবির করেছে তাদের কাজ করেছে, তারা ছাত্রদের কাছে গিয়েছে, ছাত্রদের কল্যাণে নানান ধরেন যে কর্মকাণ্ড তারা পরিচালনা করেছে, ছাত্রদের মন জয় করার চেষ্টা করেছে, ছাত্রদের দ্বারে দ্বারে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এভাবেই কিন্তু তারা তাদের মন জয় করে এখানে একটা অঘটন ঘটিয়ে দিয়েছে। এই যে দেখেন, এখানে আরেকটা বিষয়, এই ডাকসু এবং জাকসুর পূর্বেই যতগুলো সার্ভে রিপোর্ট, অনুসন্ধানী রিপোর্ট, জরিপ, একটাও কিন্তু এখানে কোনো কাজ করে নাই। কেউ চিন্তাই করতে পারে নাই যে শিবির এভাবে এখানে একটা বিজয় অর্জন করবে। সবার ধারণা ছিল শিবির জিততে পারে, তার মানে এখানে শিবিরের সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতাই করার সুযোগ পাবে না, এটা অকল্পনীয়। আপনি দেখেন প্রতিদ্বন্দ্বিতা হয় নাই, ছাত্র দলের প্রার্থী তার অর্ধেকের 3 ভাগের 1 ভাগ ভোট পেয়েছে, এটাকে কোনোভাবে আপনি কম্পিটিশন বলতে পারেন না।
সে পেয়েছে প্রায় 14,000-এর উপরে, সে 5,000 সামথিং, তার মানে 3 ভাগের 1 ভাগ বলা যায় মোটা দাগে। সুতরাং এটাকে কোনোভাবে আমরা কম্পিটিশন বলতে পারি না। তো এই যে একটা অবস্থা, এই অবস্থায় আমি যদি জাতীয় রাজনীতিকে রিলেট করি, এই যে আজকে দেখেন আমরা জামাতকে নিয়ে পড়ে আছি 24 ঘন্টা। হ্যাঁ, আরে ভাই, জামাতের রাজনীতিকে জামাত ডিফাইন করুক, জনগণ সিদ্ধান্ত নেবে Right. যে জামাত ইয়েস অর নো, রাইট অর রং। এটা আমি আপনি কেন বারবার এই জিনিসটাকে মানে ফোকাস করে আমার নিজের কর্মকাণ্ড থেকে আমি নিজেকে বাইর করছি? আজকে দেখেন আমি জনগণের কাছে যাচ্ছি না, জনগণের কল্যাণে আমি কাজ করছি না। জনগণ কি চাই, জনগণের আকাঙ্ক্ষা কি, ডিমান্ড কি, আই ডোন্ট নো, আমি জানি না। অথচ আমি একটা পলিটিক্যাল পার্টির শীর্ষ নেতা। এই যে 5ই আগস্টের পরে মহান আল্লাহ সৃষ্টিকর্তা যেটাই বলেন, একটা অবারিত সুযোগ আমাদের দিয়েছিল নিঃসন্দেহে যে তোমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, মানুষ যেহেতু জেগে উঠেছে, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার সুযোগ পেয়েছো, এটাকে কাজে লাগাও। বাট উই আর ফেইলিওর। এই 1 বছরের রাজনৈতিক দলগুলো জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে নাই, ছিটে ফোটাও নাই। আমাদের সুযোগ দেওয়া হয়েছিল। এখন আমরা কি করছি, অমুক দল কি করছে, তমুক দল কি করছে, ওর রাজনীতি ওই এটা ইত্যাদি ইত্যাদি। অথচ আমাদের যে সুযোগ জনগণের কাছে যাওয়া, জনগণের আকাঙ্ক্ষা ডিমান্ড বাস্তবায়ন করার যে অবারিত সুযোগ, এটাকে আমরা কাজে লাগাতে পারি নাই। বরং আমরা হিতে বিপরীত দেখেছি। 5ই আগস্টের পরে কিভাবে আওয়ামী লীগের যে সিলসিলা, আওয়ামী লীগ 15 বছর ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে যে কারণগুলো দায়ী, যে টুলসগুলো আওয়ামী লীগকে ফ্যাসিস্ট মানে তৈরি করেছিল বিগত 15 বছর, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, এইগুলোই আমরা আবার ব্যবহার করে নিজেদেরকে ফ্যাসিস্ট হয়ে ওঠার একটা রাস্তায় আমরা ধাবিত করেছি। জনগণ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এখন আপনি বলতে পারেন জামাত ওই কাজগুলো করছে। হ্যাঁ, জামাত করছে, কিন্তু জামাত কত পার্সেন্ট করছে? জামাতকে ওই অ্যাঙ্গেল থেকে জনগণ ডিফাইন করছে না, আইডেন্টিফাই করছে না, চিহ্নিত করছে না, কিন্তু আপনাকে করছে, আমাকে করছে। তাহলে বুঝতে হবে আমার পরিকল্পনা, আমার যে আপনার স্টাডি, এই স্টাডিতে গলদ রয়েছে। যেমন এই সাখাওয়াত ভাই কিছুক্ষণ আগে বললেন যে আমাদের বিএনপির যে বুদ্ধিজীবী প্যানেল, যারা বিএনপির ন্যারেটিভ তৈরি করে, তারা কারা? তারা তো বিগত সময় বিএনপি করে নাই, বিএনপির দুঃসময়ে পাশে ছিল না। বরং বিগত সময়ে যারা বিএনপিকে নানাভাবে ধরাশায়ী করেছে, বিএনপিকে নানাভাবে ট্যাগিং দিয়েছে, ওই সকল তথাকথিত বুদ্ধিজীবীরা আজকে বিএনপির ন্যারেটিভ দাঁড় করানোর প্যানেলের বিশাল বিশাল বুদ্ধিজীবী। তাদেরকে আপনি নিয়োগ দিয়েছেন, তাদেরকে আপনি কাজে লাগাচ্ছেন। তাহলে ওই যে বুদ্ধিজীবী যারা বিএনপির বিরুদ্ধে বিগত 15-16 বছর ন্যারেটিভ দাঁড় করিয়েছে, বিএনপিকে ধরাশায়ী করেছে, ইভেন ম্যাডাম বেগম খালেদা জিয়া, উনি বাংলাদেশের একজন আপসহীন নেত্রী, তাকে নিয়ে ধরেন যে কারো কোনো সমালোচনা করার ওই অ্যাঙ্গেল থেকে আসলে মানে সুযোগ নাই। তাকে পর্যন্ত হেয় প্রতিপন্ন করে এমন কোনো জঘন্য কথা লেখা নেই যে তারা করেন নাই। ওই সকল ব্যক্তিরাই কিন্তু আজকে বিএনপির বুদ্ধিজীবী। এই যে আপনারা বলছেন যে ছাত্রদল, বিএনপি করা লোকজন আজকে এখানে সুযোগ পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না এটা ভুল কথা ভাই। সুযোগ দেওয়া হচ্ছে না, দ্যাট ইজ দ্য ম্যাটার। আপনি সুযোগ দিবেন না আর বলবেন যে তারা সুযোগ পাচ্ছে না। কেন সুযোগ পাবে না? আপনি জানেন না বিগত 15 বছর কারা বাসায় ঘুমাতে পারে নাই, কারাই শত শত মামলা হামলা নিয়ে বাসা বাড়িতে থাকতে পারে নাই, পরিবারের কাছে থাকতে পারে নাই, পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। এই ব্যক্তিগুলোকে আপনি আইডেন্টিফাই করে কাজে লাগাতে না পারলে এই ব্যর্থতা আপনার দলের শীর্ষ নেতাদের, হাইকমান্ডের। আপনি সুযোগ পাচ্ছেন না, তারা মন খারাপ করে গুটিয়ে আছে, গুটিয়ে তো আপনি তাকে রাখছেন, আপনি তাকে ব্যবহার করতে পারছেন না, কাজে লাগাতে পারছেন না। সুতরাং সেই জায়গা থেকে আমাদের ধরেন যে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে, কাজে লাগাতে হবে। আজকে আমি মাঝে মাঝে খুব কষ্ট পাই, এই যে বিপ্লব আমরা একটা সাধন করলাম বা গণ অভ্যুত্থান যেটাই বলেন, এই বিপ্লব তো একক কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের ছিল না, সবাই আমরা সম্মিলিতভাবে করছি। বিএনপির তৃণমূল, আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিএনপির শতভাগ তৃণমূল এই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ মাঠে ছিল। জামাত ছিল, গণ অধিকার ছিল, অন্যান্য প্রত্যেকটা রাজনৈতিক দল, কৃষক, শ্রমিক, দিনমজুর সবাই ছিল। এখানে একটা যোগ করে দেয়, সেটা হলো যে জামাত সব জায়গায় শক্তিশালী তা নয়। যেখানে শক্তিশালী না জামাতে, সেখানে মূল নেতৃত্বে কারা ছিল? তৃণমূল পর্যায়ে বিএনপি নেতা কর্মী 100%। অফকোর্স, ইভেন আপনি ঢাকার আন্দোলনের কথাই যদি চিন্তা করেন, মানে 90% জায়গায় কিন্তু বিএনপি লিডারশিপে আন্দোলনটা হয়েছে। এখন আপনি চিন্তা করেন যে এই যে বিএনপির লিডারশিপ বা বিএনপির তৃণমূল একবারে ঝাঁপিয়ে পড়লেন কেন? কারণ বিএনপির পিছনে তাকানোর কোনো সুযোগ ছিল না, তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। যে শত শত মামলার ভার কাঁধে নিয়ে সামনে তো আগাতে হবে, পিছনে যাওয়ার সুযোগ নেই, হয় কারাগার না হলে আন্দোলন সংগ্রাম অথবা মৃত্যু। এটাকে সামনে রেখে তারা কিন্তু জীবন বাজি রেখে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। এখন ফ্যাসিবাদ মুক্ত করার পরে যে সকল হাইকমান্ডের নেতারা বিগত 15-16 বছর মাশাআল্লাহ আরামা এসেছিল, এরা এখন নতুন নতুন বুদ্ধিজীবী আমদানি করে দলের ন্যারেটিভ দাঁড় করানোর জন্য নিয়োগ মানে দিচ্ছে। আর এদেরকে বলছে, আপনি যদি এখন বলেন তারা সুযোগ পাচ্ছে না, না, আমি এই আপনার স্টেটমেন্টের সাথে, বক্তব্যের সাথে একমত নই। আপনাকে বলতে হবে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, তাদেরকে মাইনাস করা হচ্ছে, ব্যাকফুটে পাঠানো হচ্ছে। আর এই ব্যাকফুটে পাঠানোর যে প্রেসক্রিপশন, পরিকল্পনা, এটাও ওই আওয়ামী রেজিমের পরিকল্পনা। কারণ আওয়ামী লীগ জানে, আওয়ামী লীগের
রেজিম যারা মানে আপনার পরিচালনা করেছে বিগত 15-16 বছর, এই রেজিম ভালো করেই জানে, এই হিজিমনি ভালো করেই জানে যে এই যে ন্যারেটিভ দাঁড় করার যে প্যানেল, এই প্যানেলে যদি ওই ছাত্র দল বা বিএনপির কোর যে ব্যক্তিরা যারা সত্যিকার অর্থে জিয়াউর রহমানের আদর্শকে লালন করে, ধারণ করে এবং মানে বিএনপির রাজনীতি একবারে হৃদয়ে লালন করি, এই ব্যক্তিরা যদি ন্যারেটিভ দাঁড় করানোর প্যানেলে যুক্ত হয়ে যায়, তাহলে এই বিএনপিকে আগামীতে আমরা ধরাশায়ী করতে পারবো না। এই বিএনপি দাঁড়িয়ে যাবে শক্তভাবে, এবং এই বিএনপি আগামীতে এমনভাবে দেশ পরিচালনা করবে যেখান থেকে তাদেরকে ধাক্কা দিয়ে সরানোটা অনেক ডিফিকাল্ট, সো টাফ। এই জন্যই তারা তাদের মাথায় পুশ করেছে যে না, এদের দিয়ে হবে না, আপনারা আমদানি করেন বিদেশ থেকে, এখান থেকে বিগত 15 বছর যারা ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল ওদের থেকে আমদানি করেন, এটাই আপনাদের জন্য বেস্ট চয়েস। আর বিএনপি মানে কি বুঝে নাকি না বুঝে নাকি বুঝে ওই তাদের প্রেসক্রিপশনে ওই আমদানি করা বুদ্ধিজীবীদের দায়িত্ব দিলেন যে আপনারা নেগেটিভ দাঁড় করান। এখন এই যে নেগেটিভ দাঁড় করাচ্ছে, এই নেগেটিভ কি বিএনপির পক্ষে যাচ্ছে না বিপক্ষে? ইতিমধ্যে পরিষ্কার। জনগণ বিএনপিকে আজকে কিভাবে দেখছে? হ্যাঁ, হয়তো ভোটের মাঠে যদি কালকে ভোট হয় বিএনপি জিতবে, কিন্তু এই জেতাই তো শেষ জেতা না ভাই। এই জেতাই তো একবারে মানে বিএনপিকে মানে লং টাইম জনগণের পক্ষে রাখা, জনগণের কাছে রাখা, এটা তো এমন না। এমনও তো হতে পারে বিএনপি ক্ষমতায় আসলো কিন্তু 2 মাসও টিকতে দিল না, 2 বছর টিকতে দিল না, 3 বছর টিকতে দিল না, হতে পারে না? কারণ আপনি দেখেন আজকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই হিজিমনি কার পারপাস সার্ভ করে? এরা কাদের? এদের হৃদয়ে কার আদর্শ লালিত পালিত চর্চিত হয়, এটা আমরা জানি। তো সেই জায়গা থেকে আমাদের ডিপলি থিঙ্ক করতে হবে, চিন্তা করতে হবে আমরা কাদেরকে দায়িত্ব দিচ্ছি। এই জিনিসগুলো যদি বিএনপি না বুঝতে পারে, যদি শুধুমাত্র চোখের সামনেই চোখের চশমা খুললে, চোখ খুললে ঘুম থেকে উঠেই খালি ক্ষমতা, পাওয়ার, চেয়ার এই চিন্তা করে, তাহলে এই বিএনপি দিয়ে আগামীতে দেশ জাতি তথা জনগণের কল্যাণ কতটুকু, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা আমাদের ভাবতে হবে। আজকে আমি একবারে পরিষ্কারভাবে এর আগেও বলেছি, জনগণ চায় বিএনপি ক্ষমতায় আসুক, জনগণ চায় বিএনপি জনগণের কল্যাণে নতুন বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্ব দিক, কিন্তু সেটা জনগণের কল্যাণের হতে হবে, জনগণের পক্ষের হতে হবে। যদি বিএনপি অনলি ফর পাওয়ার, অনলি ফর চেয়ার এই চিন্তার মধ্যে বিভোর থাকে, তাহলে আর ধরেন যে ভিন্ন কোনো মেকানিজমে, ভিন্ন কোনো প্রেসক্রিপশনে আগামীতে পাওয়ারে আসে, তাহলে এই বিএনপি দিয়ে জনগণের কল্যাণ কতটুকু হবে, এটা কিন্তু জনগণ এখন চিন্তা করা শুরু করেছে। আমরা এই চিন্তাটাই বিএনপিকে করার আহ্বান জানাচ্ছি যে আপনারা চিন্তা করেন, আপনারা ক্ষমতায় আসেন, এতে তো কারো আপত্তি নাই, কিন্তু জনগণের কল্যাণে জনগণের পক্ষের শক্তি হয়ে আসেন। আমরা চাই না এখানে ওই ভারতীয় বা ভিনদেশি কোনো পরিকল্পনায় যে কোনো পলিটিক্যাল পার্টি, নট অনলি বিএনপি, এটা জামাত হতে পারে, গণ অধিকার, এনসিপি, হোয়াটএভার, যে ভিনদেশি কোনো পরিকল্পনায় প্রেসক্রিপশনের ফাঁদে পড়ে আমরা এই বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির কিরানকে পরিণত হতে দিতে চাই না। একবারে স্ট্রেট ফরওয়ার্ড, আমরা বল হতে চাই না, আমরা খেলোয়াড় হতে চাই। আমরা এই বিগত 54 বছর, আপনি যদি 71 থেকে 2025 চিন্তা করেন, এই 54-55 বছরে আমরা কিন্তু আসলে কখনোই প্লেয়ার হতে পারি নাই, খেলোয়াড় হয়ে উঠতে পারি নাই। আমরা একটা সামান্য ফুটবল ছিলাম, যখন যারা যেদিক দিয়ে আসছে লাথি মেরে আমাদেরকে পিক করেছে, আমরা শুধু বলেই থেকে গেলাম। এখন আমরা বল থাকতে চাই না, আমরা খেলোয়াড় হতে চাই, সত্যিকারের রিয়েল প্লেয়ার হতে চাই। এই জায়গায় আমি বিএনপি, জামাত, গণ অধিকার, হোয়াটএভার প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভাবার আহ্বান জানাবো। যদি মানে খেলোয়াড় হয়ে উঠতে না পারি, তাহলে আগামীতে আবারও ফ্যাসিজম, স্বৈরাচারের কবলে পড়তে হবে, আবারও জীবন দিতে হবে, রক্ত ঝরাতে হবে, আবারও লং একটা জার্নির মধ্যে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট, রয়েছেন ফারুক হাসান, ভারপ্রাপ্ত সভাপতি, গণ অধিকার পরিষদ। ডক্টর সায়ন্ত, ফারুক হাসান মোটামুটি অনেক কথাই বলেছেন, আমি যে কিছু প্রশ্ন করবো আপনাকে তারও অনেক জবাব আগেই দিয়ে দিয়েছেন। এটা ঠিক, জামাত এখন আলোচনার বিষয়। জামাত নিজে না যতটুকু আলোচনা আসতে চায় তার চেয়ে বেশি অন্যরা নিয়ে আসছে। একটা কথা আছে, এজেন্ডা সেটিং থিওরি বলে একটা কথা আছে। এজেন্ডা সেটিং থিওরির আলোকে বলা যায় যে জামাত বর্তমানে সকল পর্যায়ের মানুষের এজেন্ডাতে পরিণত হয়েছে।
সেটা হোক নেগেটিভ, পজিটিভ, সমালোচনা কিংবা সার্কাজম, যাই আপনি বলেন না কেন, কিন্তু তারা এজেন্ডা ঠিকই তৈরি করেছে। বর্তমানে রিকশাওয়ালাও জামাত নিয়ে আলোচনা করে, জাতীয় গণমাধ্যম থেকে শুরু করে পাবলিক স্পেয়ারের সকল স্তরে জামাত এখন মুখ্য আলোচ্য বিষয়। আর সোশ্যাল মিডিয়া উল্লেখ করার তো প্রশ্নই আসে না, সেখানে তারা দাপটে বেড়াচ্ছে। একটি আলোচনা যখন মেজরিটি মানুষের এজেন্ডায় পরিণত হয় তখন সেটি স্বাভাবিকভাবেই গুরুত্ব পেয়ে যায়, নেগেটিভ পজিটিভ যেটা আমি বললাম আর কি, যাই হোক না কেন। অর্থাৎ হাইপ তোলার ক্ষেত্রে জামাত 5ই আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে এগিয়ে। এবং কেউ কেউ বলেন এই যে জামাতকে এগিয়ে নেওয়ার ব্যাপারে বিএনপির একটা ভূমিকা রয়েছে, আসলে কি তাই? আওয়ামী লীগের আমলে জি, 3জন আওয়ামী লীগের পক্ষের বক্তা বসতেন, আমরা আমাদের পক্ষের একজন, কখনো রাউন্ড টেবিল হইলে 2 জন এরকম বসতাম। কিন্তু খুব অবাক হয়ে লক্ষ্য করতাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে যারা আসছেন তারা আওয়ামী লীগকে নিয়ে যতক্ষণ কথা বলেন তার থেকে বেশি বলে বিএনপি কি নিয়ে, এবং বিএনপি কি কি ভুল করছে, কি করা উচিত, বিএনপির উপদেষ্টা হয়ে যায়। এবং তাদের অনেককে যোগ করি যে আমরা দেখেছি বিএনপির কিছু কিছু মন্ত্রী এবং বা নেতা 10 মিনিট বক্তৃতা করলেন, তারেক রহমান এবং খালেদা জিয়ার নাম বলতেন 8 মিনিট। এইটা বিএনপির 2-1 মন্ত্রীকে বা নেতাকে এই প্রশ্ন আমি বলেছি যে আপনাকে যদি শর্ত দেয়া হয় যে আপনি বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান আর জামাত, এই 5টা শব্দ বলতে পারবেন না, দেখি কতক্ষণ নাম, তাহলে আপনি তো 1 মিনিটও বক্তৃতা দিতে পারবেন না। এটা নিয়ে আমরা মজা করতাম। যাই হোক, তখন দেখতাম এইটা। এখনো অনেক সময় দেখি, ধরেন এই যে ফারুক টানা অনেকক্ষণ বললো না, বিএনপির জন্য অনেক উপদেশ ছিল, তো এর মধ্যে যেটা বিএনপি তাদের জন্য গ্রহণযোগ্য মনে হয়, যদি তারা শুনে কেউ এটা গ্রহণ করলে অসুবিধা নাই। কিন্তু এই ফারুকরা যখন বিএনপির সঙ্গে একটু ভাব ভালোবাসা বেশি ছিল, কাছে ছিল, তখন কিন্তু এরকম প্রকাশ্যে উপদেশটা হতো না বিএনপির। এখন আস্তে আস্তে বিএনপির সঙ্গে দূরত্ব হওয়ার পরে উপদেষ্টার ভূমিকাও বেশি অবতীর্ণ হচ্ছে। এইটা শুধু ফারুকের বেলায় না, এটা সবার বেলায়। ওই যে বললাম আওয়ামী লীগের সময় দেখেছি এখনো তারা সবাই বিএনপির উপদেষ্টা, এবং উপদেষ্টা সেজে তারা বিএনপির ভালো মন্দ সব গুলিয়ে ফেলে এমন ভাবে বলতে থাকে যে বিএনপি সবই শুধু ওই রকম হাইব্রিডদের এনে জায়গা দিয়েছে, তারা ন্যারেটিভ তৈরি করেছে, তাতে দলের বিশাল ক্ষতি হয়েছে। বিএনপির প্রতি সাধারণ মানুষ যারা বিরক্ত, অনেকে এই বিরক্তির মূল কারণটা হচ্ছে 16 বছর ধরে বিএনপি নিপীড়িত হিসেবে, ভিকটিম হিসেবে যে সহানুভূতি পেয়েছিল দলের বাইরের সাধারণ মানুষের। একটা দলের নেতাকর্মী এদের বলয় তো সবসময় অলমোস্ট থাকে, এখনো বিএনপি মিছিল নামালে বিশাল মিছিল হবে, এই মিছিলটা সাধারণ মানুষের থেকে বেশি হলো তাদের দলীয় নেতাকর্মী সমর্থক। কিন্তু এর বাইরে যারা মিছিলে আসে না, ওই লোকদের মধ্যে যে সহানুভূতি তৈরি হয়েছিল বিএনপি নিপীড়িত হিসেবে, এই পট পরিবর্তনের পরে বিএনপির কিছু নেতার বা কোনো কোনো লেভেলের চাঁদাবাজি, দখল এবং দম্ভ, এবং তাদের কারো কারো কথাবার্তা পছন্দ না হওয়াতে এরা বিরক্ত বিএনপির উপর। আবার সে সহানুভূতিটা নষ্ট হয়ে গেছে কারো কারো। কিন্তু ওই সহানুভূতি যে নষ্ট হয়েছে সেটা ফিল্ডের ওই কারণে, ন্যারেটিভ তৈরিতে কে নেগেটিভ পজিটিভ কি একটু করলো না করলো এই জন্য মানুষ বিরক্ত। এর পরিমাণটা আমি এখানে একটু দ্বিমত করবো। আসলে আপনি যেটা বলেছেন সেটা এক সময় ছিল, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়ার প্রভাব মারাত্মক, কিচ্ছু করার নেই। না না, সেটা থাকে, চলে। তারপরও আপনি 2-1 মানুষের সঙ্গে বাইরে কথা বলে দেখবেন যে বিএনপির প্রতি তারা একটু যারা আশাহত, সেই অংশটা কেন আশাহত, কেউই বলে না যে এরা ভুল বয়ান নির্মাণ করে। সবাই বলবে যে এরা মাঠে এদের নেতাদের যেই আচরণ আমরা 16 বছর আশা করেছিলাম অনেকে সেটা পাই না। সুতরাং সমালোচনার জায়গাটা ওইটা, বয়ান নির্মাণটা খুব গুরুত্বপূর্ণ এখনো হয়ে ওঠেনি, যে যেটার কারণে বিএনপির গেল রব। এখানে একটা কথা বলি, সেটা হলো অনেকেই সমালোচনা করছেন, সেটি হলো যে বিএনপি যে ধরনের শব্দ ব্যবহার করছে সেটা আওয়ামী বয়ান, যেমন ধরুন মৌলবাদী, জঙ্গি, এই কথাটা এবার আসছি আমি, যে আপনি নিজেও বলছেন যে জামায়াত যে ইসলামপন্থী এটাকে সামনে আনা হচ্ছে, এটা নিয়ে কথা হচ্ছে এবং জামায়াত নিয়ে অনেক কথা হচ্ছে। এটা খুবই স্বাভাবিক বিষয়। স্বাভাবিক কেন বলি আমি,
সেটা হলো রাজনীতিতে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে গণতন্ত্র আছে এবং পক্ষ বিপক্ষ আছে, সেখানে প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য বিভিন্ন পথ এবং পদ্ধতি অবলম্বন করা হয় না। সেই ক্ষেত্রে ধরেন জামায়াত ইসলাম যদি নিজেরা ঘোষণা দেয় যে আমরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল না, তাহলে ধর্ম নিয়ে তাদেরকে অত বেশি সমালোচনা শুনতে হবে না। একটা দল তারা সমাজতন্ত্রে বিশ্বাস করে বা কমিউনিজমে বিশ্বাস করে বা সেই পন্থী রাজনীতি করে, সেই দলের একজন নেতা যখন নিজেই পুঁজিপতি এবং পুঁজিবাদী ধ্যান ধারণায় চলে, তার পোশাকে, কথায়, সম্পদ সবকিছুতে সেটা ফুটে ওঠে, তার সমালোচনাটা কিন্তু সাধারণ মধ্যপন্থী দলের থেকে ওইটা নিয়ে বেশি হবে। জামায়াত ইসলাম যেহেতু একটি ধর্মভিত্তিক দল, সেই জন্য ধর্ম খুব স্পর্শকাতর জায়গা, ওইখানে তাকে শব্দ চয়ন, তার কথা আচরণ খুব সতর্কতার সঙ্গে করতে হবে। সেটা না করলে যখন জামাতের একজন নেতা মন্দিরে গিয়ে তিনি যখন শব্দ চয়নে ভুল করবেন, তাকে সেটা সমালোচনা হবে এবং সেটা নিয়ে তাকে ধর্মীয় দল বলে ধর্মীয়ভাবেই তাকে ঘায়ালের চেষ্টা প্রতিপক্ষ দলগুলো করবে। এটা খুবই স্বাভাবিক, আপনি ওইখানে হতাশ হওয়ার কিছু নাই। এখানে একটা বিষয় হলো, সেটা হলো যে জামাতের, যেটা আপনি শুরুতে বলছিলেন আপনার বক্তব্যে, সেটা হলো যে জামাত কি করছে। ধরুন 10 মিনিট আপনি কথা বললেন, জামাত কি করছে তার সমালোচনা 8 মিনিট ব্যয় করলেন, কিন্তু আপনার উচিত ছিল যে আপনি কি করবেন। বিএনপির নেতাদের উচিত ছিল যে তারা কি চান, তারা ক্ষমতা আসলে কি করবেন, সেই বয়ানটা আসলে 10 মিনিট মধ্যে 8 মিনিট বলা উচিত ছিল, আর 2 মিনিট জামাতের সমালোচনা করা দরকার। ডেফিনেটলি এটা আলোচনার ফোরামের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন আপনি এখানে প্রশ্ন করেছিলেন শুরুতে বিএনপির এই যে বয়ান তৈরি, পদ পদবিতে ত্যাগীদের দেওয়া না দেয়া, সুতরাং আপনি ওই প্রশ্ন করেছিলেন বলে আমি আলোচনাটা ওই দিকেই করেছি। কিন্তু আপনি যদি প্রশ্নটা করেন যে জামায়াতের বিরুদ্ধে বিএনপি হঠাৎ কেন এতটা জামাতকে উদ্বিগ্ন, খেপে গেল, অথবা বলছি জামায়াত ইসলাম যে কেন বিএনপির উপর ক্ষুব্ধ, তাহলে উত্তর ওই আলোচনায় যাবে। আপনি যেই সব প্রোগ্রামে যেসব বক্তব্য শুনছেন, এই বক্তব্যগুলি কিন্তু বেশিরভাগই হইল টক শো, ভার্চুয়াল মিডিয়া এবং এই সব আলোচনা। এই মুহূর্তে তো বিএনপির ওইরকম সভা সমাবেশই নাই, বেশিরভাগই আলোচনার সভা এবং এবং সেইখানে প্রশ্ন করা এবং আলোচনার যে ফোরাম, তার আলোচনার ধরনটা এই পর্যায়ে আছে বলে বিএনপি যখন তাদের দলীয় ফোরাম থেকে তাদের ভবিষ্যৎ কর্মসূচি, বিএনপি এই মুহূর্তে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বসতেছে তাদের ম্যানিফেস্টো তৈরির জন্য, বিভিন্ন জনের পরামর্শ দিচ্ছে, ওইখানে পজিটিভ আলোচনা তো অনেক হচ্ছে এবং আসছে, কিন্তু সেটা তো মিডিয়ায় বলার টাইম আসেনি। তারা যখন সেটা ম্যাচিউর শেপে আসবে নিশ্চয়ই বলবে। সুতরাং কেউ যদি কারো বিপক্ষে বলে সেটাও যে খুব সমালোচনার বিষয় হয়ে গেল তা না। এই রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে, এইটা কৌশল, এটা রাজনীতির কৌশল। এই কৌশল ছিল, আছে, থাকবে। এখন দেখার বিষয় হলো ওই কৌশলটাকে কেউ যেন অপকৌশল হিসেবে ব্যবহার করে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, মিথ্যা তথ্য, মিথ্যা অপবাদ, টেকনোলজিকে ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করা, সেগুলি না করে ভার্চুয়াল মিডিয়ায় ঢুকলে এমন সব ভিডিও, এমন সব ফটো কার্ড, এমন সব কিছু বিএনপির নামে, বিভিন্ন জনের নামে তৈরি হয়। বিএনপির পদধারী নেতা এমপি নমিনেশন চাচ্ছেন, এইরকম লেভেলের নেতাকেও আমি তাকে শেয়ার করতে দেখেছি। তারেক রহমানের একটা ফটো কার্ড, এমন কার্ড আমার দেখে মনে হয়েছে একথা তারেক রহমানের ওই পদ থেকে বলতে পারেন না। আমি তাকে ফোন করে বলেছি যে আপনি একটু চেক করেন তো এটা। বলে এটা এই দলের নেতাদের এই একটা পেশাজীবী গ্রুপের এইখানে পোস্ট করেছে অমুক অমুক নেতা। বলে ওই নেতারও ভুল করেছে কিনা সেটা আপনার দেখতে হবে। আপনি যেহেতু নমিনেশন প্রত্যাশী লেভেলের একজন নেতা, আপনি ক্রস চেক না করে এটা পোস্ট কেন করবেন? তারপর সে চেক করলো, সত্যি সত্যি সেটা মিথ্যা প্রমাণিত হলো। সেটা আগেই হাইড করে নিয়েছে এবং পর আমাকে ধন্যবাদ দিল, আবার ফোন দিয়ে যে আপনার কথা এটা আমি করেছি, জীবনে এই ভুল আর করবো না। এখন এই হলো এখানকার অবস্থা, এই ভার্চুয়াল মিডিয়া সবকিছু। সুতরাং সবার সতর্ক হওয়া দরকার, নিজেদের প্রচারণাটা বাড়ানো দরকার। অন্যদের নিন্দায় নিজেকে বেশি সম্পৃক্ত করলে তার লাভ যা হয় তার থেকে নিজেদের প্রচারণা পজিটিভ বেশি করলে তার লাভ বেশি, এটা প্রমাণিত সত্য। কিন্তু আমরা ওই বিষয়ে এখনো কোনো দলই বা কোনো পক্ষ ইউজ টু হই। রাইট। ফারুক হাসান, এটা অন্য প্রসঙ্গে যাই। সেটা হলো যে আপনার দলের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার নিজের ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন। সেখানে বলেছেন যে জামাত এবং শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার নীতি বন্ধ করতে হবে।
সাম্প্রতিককালে এই নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি। কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? জামাত ইসলামী যে ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, তাদের যে সেটআপমেন্ট, এবং বিগত সময়ে বাম রাজনৈতিক যে দলগুলো ছিল, আপনার সিপিবি বা অন্যান্য যারা ন্যাপ ছিল, ন্যাপ ন্যাপ ছিলেন, মুজাফফর, right, right. তো ওদেরও একটা ক্যাডার ভিত্তিক মানে ওদের যে ফরম্যাট, ওই রাজনীতি ওরাও বিনির্মাণ করছে বিগত সময়ে। তো এই জায়গা থেকে জামাত প্রত্যেকটা দলেই তাদের কর্মী রিক্রুইট করে, মানে চেষ্টা করে যে ওই দলটাকে বা ওই দলে যাতে তাদের একটা ধরেন যে দুটো কারণে করে, একটা হলো দলের মধ্যে প্রভাব বিস্তার করা, Right, আর right. একটা হলো ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশন, তথ্য, প্রভাব বিস্তার করা, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। কারণ আপনি আরেকটা অ্যাঙ্গেল থেকে এই জিনিসটাকে ডিফাইন করতে পারেন, চিন্তা করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, যেটা জামাতের একটা যোগ্যতা, দক্ষতা। আপনি পারেন নাই, আপনার দল ধরেন যে ওই ক্যাডার সিস্টেম ফলো করে না, ওই রাজনীতি আপনি করেন না, বা আপনি চেষ্টা করলে ওটা পারবেন না, ওটা তারা পেরেছে। কারণ আমি আমার দল, আমার দল হচ্ছে মধ্যমপন্থী একটা রাজনৈতিক দল, আমরা ডানো না বামো না, আমরা মধ্যমপন্থা রাজনীতি করি। তো সেই জায়গা থেকে আমি চাইলে কোনো ক্যাডার সিস্টেম আমার দলে ইনস্টল করতে পারবো না, এটা সম্ভবত বিএনপিও পারবে না, বা মধ্যমপন্থার কোনো রাজনৈতিক দলের পক্ষে এটা সম্ভব না। তো সেই জায়গা থেকে তারা পেরেছে, এর আগে বামরা পেরেছিল। তো এটা তাদের একদিক দিয়ে আপনি যোগ্যতা বলতে পারেন, আরেক দিক দিয়ে তারা যেটা করছে এটা অন্যান্য, বিশেষ করে যারা একটু ধরেন যে সাংগঠনিক দিক দিয়ে বা আপনার কর্মী বাহিনীর দিক দিয়ে ছোট পর্যায়ে বা নিচু পর্যায়ে, এদের জন্য মারাত্মকভাবে এটা হার্মফুল, ক্ষতিকর, যেটা আমাদের রাশেদ বিস্তারিত মানে ব্যাখ্যায় সে তুলে ধরেছেন। তো এই জিনিসটা আসলে আমি আর কি বলবো, এটা নৈতিকতার প্রশ্ন। হ্যাঁ, এবার এটা আবার আরেকটা ধরেন যে নৈতিকতার একটা প্রশ্ন, যে আমি কেন আমার দলীয় রাজনীতির বাইরে আরেকটা দলের ভিতরে আমার যে আইডিওলজি, আমার যে চিন্তাধারা, এটা আমি ওখানে পুশ করব। একই সাথে কেন ওখান থেকে আমি তথ্য ধরেন যে ইনফরমেশন চেক করার জন্য আমি ওখানে আমার লোককে সংস্থার মতো, মানে জিনিসটা আসলে মানে উচিত না কোনোভাবেই। কারণ এটা হচ্ছে একটা বিষয়। আমি আর না, এখানে অন্য দলগুলো ফেরাতে পারছে না কেন? এই যে বললাম, এটা তাদের যোগ্যতা, আমাদের বা এই দলগুলোর অযোগ্যতা, অদক্ষতা বলতে পারেন। আমি কেন আমার আইডিওলজি এখানে এমনভাবে ইম্পোজ করবো, এমনভাবে সেট করবো যাতে আমার কোনো কর্মী তাদের আইডিওলজি দ্বারা মোটিভেটেড না হয়। এই জিনিসটা তো আমাকে করতে হবে। মানে আমি যদি না পারি তাহলে বুঝতে হবে আমার মধ্যে ল্যাকিংস আছে, আমার দুর্বলতা আছে। তাদের যোগ্যতায়, দক্ষতায় তারা সেটা সুচারুরূপে করতে পারছে, এই হচ্ছে একটা বিষয়। তো যাই হোক, এই রাজনীতি আসলে করা উচিত না, এটা আসলে তাদের জন্য ভালো না, এবং কারোর জন্য ভালো না। না, অবশ্যই ভালো না। কেন ভালো হবে? এটা তারা অন্য দলের প্রভাব বিস্তার করছে, আবার ইনফরমেশন নিচ্ছে। এটাই তো বললাম, এটা কারোর জন্যই ভালো না। জামাত ইসলামী যদি মনে করে যে এর মাধ্যমে তারা আসলে আলটিমেটলি আখেরে লাভবান হচ্ছে, বা এর মাধ্যমে তারা অনেক কিছু করে ফেলবে, বা এর মাধ্যমে তারা অন্যান্য দলের ভিতরের যে ধরেন যে রণকৌশল ইত্যাদি ইত্যাদি, আপনাদের রাশেদ কিন্তু খুব প্রান্তিক মন্তব্য করেন, একদম প্রান্তিক, যে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গণ অধিকার পরিষদ। আমি তো বললাম, আমি কেন বললাম, একটু সাপ্লিমেন্ট করি, র, মোসাদ, সিআইএ, ওরা ওদের দেশের জন্য উপকার হচ্ছে, যে আমার দেশে ঢুকে মিশে গিয়ে আমার লোককে তার লোক করে ফেলতেছে বা তথ্য নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো নৈতিকভাবে এটা সমর্থন করি না। ফলে জামাত একটা প্রকাশ্য রাজনৈতিক দল, যাই করেছে প্রকাশ্য রাজনীতি করা। আমি একমত পোষণ করে একটু দ্বিমত পোষণ করতে পারে দলটার। এখানে প্রবলেমটা হলো এই সিপিবি, জামাত, যেটা আমরা বললাম ন্যাম মুজাফফর ছিল, এখন তো ওইরকম কিছু নেই। এদের আসলে পলিসি এটা, আমরা কি করবেন? যাই হোক, তাদের পলিসি তারা ভালো মনে করে করছে, কিন্তু আমরা এখানে নৈতিকতার প্রশ্ন তুলছি। এখন এই প্রশ্নটা কতটা ভ্যালিড বা ইনভ্যালিড সেটা মানুষ বিবেচনা করবে। আমি যে বললাম যে ইন্ডিয়ার স্বার্থে আমার দেশে ঢুকে, গোপনে ঢুকে আমার লোককে তার লোক বানিয়ে সে তথ্য করছে, আবার তারে দিয়ে আমার ক্ষতিও করছে, এটা ইন্ডিয়ার জন্য ভালো, রয়ের জন্য ভালো, আর এখানে জামাতের জন্য ভালো। কিন্তু আমি তো এটাকে নৈতিকভাবে সমর্থন করি না এবং আমার দেশের জন্য ক্ষতিকর মনে করি। আমি সমালোচনা করব, জামাতের জন্য ভালো না, জামায়াত ইসলাম যেটা করছে সেটা জামাতের জন্য ভালো, কিন্তু আমি নৈতিকতার প্রশ্ন তো তুলতে পারি যে একটা প্রকাশ্য রাজনৈতিক দল তারা অপ্রকাশ্য সদস্যকে এই প্রক্রিয়া করা উচিত কিনা। শান্ত স্বাগত, আপনি কিন্তু এই টকশোতে একটা কথা বলেছেন যে অন্য দলকে ঘায়েল করার জন্য যে কোনো রাজনৈতিক দল তার তো পলিসি নিবেই না, আজকেও বলেছেন। হ্যাঁ নিবে, কিন্তু আবার এই সমালোচনাটাও হবে। ইভেন আরেকটা কথা আপনি বলছিলেন যে জামাত ইসলামকে নিয়ে কথা বলা হয়, এখন আলোচনা হলে সেটা বলতে হবে। ধরেন হেফাজতের আমির আবার নতুন করে বললেন জামাতকে ভোট না দেওয়ার জন্য কুফরি ফিরিয়ে আনা যাবে না। এখন হেফাজতের আমির যদি এটা বলেন, তিনি একটা ইসলামপন্থী একটা অরাজনৈতিক বড় একটা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। যাই হোক, তারা রাজনৈতিক দল, যাই হোক অরাজনৈতিক বলতে রাজনৈতিক দলের নেত্রী, দল হিসেবে হেফাজত রাজনৈতিক দল, কারণ উনি এক দলের এক সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। হেফাজত কোনো রাজনৈতিক দল না,
ফলে হেফাজত একটা অরাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের নেতা হিসেবে তিনি যখন নিজে একজন ইসলামপন্থী একজন বুজুর্গ লোক হিসেবে ইসলামপন্থী আর একটা দলকে নিয়ে কথা বলেন, তখন জামায়াত ইসলাম বা অন্যান্য যে দল যারা জামায়াত ইসলামকে ঘায়েল করতে চায় তারা কি এই বক্তব্যটাকে গ্রহণ করবে না? বিএনপির বিরুদ্ধে আজকে অন্য দল বললে জামায়াত কি সেটাকে লুফে এখন নেবে আমরা না? সাধারণ মানুষ পড়বো না, না, বিপদে এখানে যে শান্ত যে ভাই, আসলে এখানে ধরেন ইসলামপন্থী আসলে কোনটা। হেফাজতে ইসলামকে এই যে আপনি বললেন যে ইসলামপন্থী একটি সংগঠনের নেতা, মানে সে কিন্তু হোল ইসলামকে রিপ্রেজেন্ট করে না, সে একটা সংগঠনের নেতা। হুম, ধরে নিলাম আমি সে 30 বা 40% পিপলকে রিপ্রেজেন্ট করি, তার মানে এর বাইরে আমি যদি মোটা দাগে 90% মুসলমান ধরি, আরে সে হ্যাঁ। 2% কে রাইট রাইট, আমি এটাই বলছি। বক্তব্যটা তাহলে বিএনপি তার কাজে বক্তব্য যে লাগাবে না, ইসলামের বা অন্য দল পক্ষে- কাজে একমত, লাগাবে এটা না যে একমত, এই এটা যে একমত, একমত। উনি ইসলামপন্থী তারপরও জামায়াতকে ভোট দিতে না এটা করছে। BNP ব্যবহার একমত, করবে, ব্যবহার করবে। রাইট, রাইট, এটাই তো একবারে। কৌশল। এটাই কৌশল, রাইট। যাই হোক, এটা তো আমি যেখানে ছিলাম জি, জি। এখানে ধরেন যে এর আগে আমাদের সায়ন্ত ভাই বেশ কয়েকটা ইস্যু সামনে নিয়ে আসছে, জি। যে বিএনপির এখন ধরেন যে একটা মিছিলে একবারে গণজোয়ার, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, জি। ট্রু, ওই গণজোয়ার জনজোয়ার বা মিছিলে কত লোক সংখ্যা হয়েছে জি। ইত্যাদি, এটার মাধ্যমে আপনি যদি বিএনপিকে আগামী দিনের কাণ্ডারি, বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি জনগণের পক্ষে, জি, জি। জনগণ বিএনপিকে চাই ইত্যাদি, হুম, এই অ্যাঙ্গেল থেকে এই ফরম্যাটে বিএনপিকে ডিফাইন করেন, আইডেন্টিফাই করেন, জি। ব্যাখ্যা করেন, তাহলে কিন্তু কখনোই জি, এটা জি। আসলে সঠিক ওয়ে, সঠিক চিন্তা, সঠিক লাইনের ব্যাখ্যা বলে আমি মনে করি না। এটা যেমন ভোট ধরেন, গণনার পর হ্যাঁ, বোঝা right, যাবে। এখন দেখেন যে পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয়েছে, কোনো যুদ্ধই কিন্তু সৈন্য সংখ্যার উপরে বিজয়ের যে মানে বিজয় অর্জন করা, সেটা- এটা কিন্তু কখনো নির্ভর না, করে না। করে নাই, করে নাই। প্রত্যেকটা যুদ্ধই তার যে রণকৌশল, তার যে ইন্টারনাল মেকানিজম, এটার উপরে কিন্তু আসলে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। তো সেই জায়গা থেকে বিএনপিকে ওই যে জয় পরাজয়ের চিন্তাটা, ইন্টারনাল মেকানিজম, তার যে বয়ান, জি। তার যে আপনার রণকৌশল, এটার উপরে ডিপেন্ডেবল হয়ে ফিট করতে হবে। জি, জি। বিএনপি যদি মনে করে থাকে যে আমার বিশাল কর্মী বাহিনী, লক্ষ লক্ষ মানুষ, আমি বাসি ফুদিলে আজকে কর্মীর সংখ্যার অভাব নেই, জি, জি। তাকে এটাও মনে করতে হবে বিগত 15 বছর আমি বাসি অনেকবার দিয়েছি, কিন্তু কর্মীর সংখ্যা মৌমাছির মতো আসে নাই, তখন এই কর্মী বাহিনী কোথায় ছিল? তাহলে বুঝতে হবে বিগত 15 বছর যখন বাসির আমি ফু দিয়েছি, কর্মী বাহিনী আসে নাই, তার মানে আজকের যে কর্মী বাহিনী, আজকে আমার চতুর্দিকে মৌমাছির মতো যারা ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে, এরা আমার লোক নয়। তারা আমার লোক কারা? ওই আমার লোক খুঁজে পাওয়া বা আমার লোককে খুঁজে পেতে বিএনপির রণকৌশলটা কি? দ্যাট ইজ দ্য ম্যাটার। রাইট। এই জায়গায় যদি বিএনপি সঠিক রণকৌশল প্রস্তুত করতে পারে, ফিট করতে পারে, তৈরি করতে পারে, তাহলে বিএনপি ভালো করবে। জি, জি। আরেকটা বিষয়, বিএনপি বড় একটা দল, নাম্বার 1 দল, আমরা বিএনপির ভালো চাই, বিএনপি আমাদেরও ভালো চাই, বিএনপি আবার চাই যে সমমনা দেশপ্রেমিক দলগুলোকে নিয়ে আমরা আগামীতে দেশ চালাবো, একসাথে সরকার গঠন ইত্যাদি ইত্যাদি। সেটাই। তার মানে আমার যে লুপ হোলস, আমার যে মানে ল্যাকিংস, আমার যে মানে ধরেন যে দুর্বলতা, এগুলো বিএনপির দায়িত্ব আমাকে ধরিয়ে দেওয়া। না, আমি হতে অবশ্যই। পারি বিএনপির নিচের লেয়ারে। না না, আপনি সেই বিএনপির জায়গা থেকে বাংলাদেশের আমি জাতীয়তাবাদের পক্ষে Yes, এবং বিএনপির yes. ওয়েল উইশার। এখন এই জিনিসটাকে আপনি যদি সার্কাস্টিক সেটা অ্যাঙ্গেল বুঝতে- থেকে সেটা বুঝতে আমাকে পারি বলেন, এটা আমরা। আসলে সঠিক না। না না, ঠিক হ্যাঁ, আছে। আমরা আসলে বিএনপি ভালো চাই বিধায় জি, কিন্তু এই সেই। ফলগুলো বিএনপিকে ধরিয়ে দিচ্ছি, জি, জি। যাতে বিএনপি তার রণকৌশল সঠিকভাবে ফিট করে জি, জি। আগামীতে ভালো কিছু করতে পারে, দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে। ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, জাতীয় পার্টি রাজনীতি থাকবে কি থাকবে না, এই প্রশ্নটা কিন্তু বেশ আলোচিত হচ্ছে। আপনাদের সেই বিএনপির যারা নেগেটিভ তৈরি করছে, যারা বিএনপি কখনো করে নাই, তাদের কেউ কেউ বলার চেষ্টা করছে এবং এই টকশোতেই বলেছে যে জাতীয় পার্টি রাজনীতি থাকা উচিত। কিন্তু আমরা জানি জাতীয় পার্টি আওয়ামী লীগের দূষর ছিল এবং এটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। শুধু তাই নয়, আরেকটা সংকট রয়েছে, জাতীয় পার্টি আসলে দিল্লির পার্টি। আওয়ামী লীগ যেরকম তারাও সেরকমই। সেই জিএম কাদের বিখ্যাত উক্তি নিশ্চয় আপনার মনে আছে, হ্যাঁ, যে দিল্লি তাকে কি বলেছে তাদের অনুমতি ছাড়া উনি বলতে পারবেন না। এবং অনেকের পরিকল্পনা যে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হবে সংসদে। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, পরিকল্পনা করে কেন প্রধান বিরোধী দল বা সরকারি দল হ্যাঁ, এটা একটা বানাবে? বড় প্রশ্ন। এটাই হচ্ছে গিয়ে এটা- সবচেয়ে যেটা অগণতান্ত্রিক আওয়ামী লীগ চিন্তা। করেছে। গণতান্ত্রিক চিন্তা হচ্ছে মানুষ যদি জাতীয় পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসতে চায় নিয়ে আসবে, যদি তারা ইলেকশন করতে চায় সেটা মানুষের উপর ছেড়ে দেয়া ভালো। বরং আমি ওই প্রসঙ্গে আসি, আমি নিজেও আমি স্পষ্ট করি আমার অবস্থানটা। আমি অনেক টেলিভিশনে কথা বলেছি, আমি জাতীয় পার্টিকে এইভাবে আদেশ দিয়ে, নির্বাহী আদেশে নিষিদ্ধ করে তাদের ইলেকশনের বাইরে ঠেলে দেওয়ার পক্ষে আমি নিজেও না। কেন না? আমি মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই,
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কার্যক্রম করা। নিষিদ্ধ করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ করেছে অনেক পরে এসে। সেটা কেন করেছে? যখন দেখা গেল যে আওয়ামী লীগ তারা মিছিল বের করছে, তারা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে এবং তারা এই সরকারের জন্য থ্রেট হয়ে যাচ্ছে। শেখ হাসিনা এবং আওয়ামী খুনিদের বিচারের যে প্রক্রিয়া চলছে, ওইখানে যারা সাক্ষী এবং যারা ভিকটিম ফ্যামিলি মামলা নিয়ে যাচ্ছে তাদের জন্য ঝুঁকির কারণ হয়ে যাচ্ছে। তখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, যাদের কার্যক্রম চালাতে দিলে এই ঝুঁকিটা আরো ক্রমান্বয়ে বাড়বে। শুধু মূল টার্গেটটা হলো তাদের বিচার। সেই বিচার নির্বিঘ্ন করবার জন্য এই দেশে বিচার সঠিকভাবে হলে তো এমনিতেই আওয়ামী লীগ থাকে না। দল হিসেবে আওয়ামী লীগও বিচারের মুখোমুখি হলে এই দল টিকবে না। এই দলের বেশিরভাগ নেতা রাজনীতি করবার অধিকার হারাবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। সুতরাং সেই প্রক্রিয়াটা নির্বিঘ্ন করা যায়, তাতে কার্যক্রম নিষিদ্ধ করলো। এই ব্যাখ্যা আমার না, এই ব্যাখ্যা স্বয়ং প্রধান উপদেষ্টা দিয়েছেন তার বক্তব্যে। এখন জাতীয় পার্টি তারা হচ্ছে এই একটু তরল পদার্থের মতো, যে পাত্রে ধারণ রাখা হয় ওই পাত্রের আকার ধারণ করে। এদের নিজস্ব চরিত্র বলতে তেমন কিছু নাই, রাজনৈতিক সংস্কৃতিতে খুব গ্রহণযোগ্য চরিত্র না। সেই বিবেচনা দিলে তাদের আপনি ডিসকার্ড করেন। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এরা আওয়ামী বয়ান উৎপাদন করে বা শেখ হাসিনার পক্ষে এইরকম কোনো কর্মসূচি বা কোনো কিছু অবস্থা তারা একটা যোগ করি। আপনি তো অতীতের 15 বছর এই বিএনপির উপর যত অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে, আয়নাগর করেছে, সবকিছু করেছে, জিয়াউর রহমানকে তুচ্ছতাচ্ছিল্য করার হেন শব্দ যেটা প্রয়োগ করেনি, খালেদা জিয়াকে কিভাবে অত্যাচার করেছে আমরা জানি। তখন তো জাতীয় পার্টি কি প্রতিবাদ করেছে? ওকে ফাইন, কাম টু দ্য পয়েন্ট। এবং তারা তো সবই অনুমোদন করেছে। না, সেই অনুভূতিতে একটি দলকে, সেটার প্রতিবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশও করে নাই। তারাও আমি ফ্যাসিবাদের অংশ ছিল, আমি সেটা বলি, তারাও ইন্ডিয়া। আমি একটা কথা বলি, সেই ইসলামী আন্দোলন নিয়ে তো কেউ প্রশ্ন করছে না। আমার প্রশ্ন যেটা হলো, বরং আমি সংক্ষেপে শেষ করে দেই কেন আমি জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে যাই না। আমি চাই জাতীয় পার্টির যে নেতারা মন্ত্রী হয়েছে, সরকারের সুবিধাভোগী সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হোক এবং তাদের শাস্তির আওতায় এনে ওই আওয়ামী লীগের নেতাদের মতো তাদের রাজনীতি করবার অধিকার যাতে না পায় সেই পথে যাক। কিন্তু দল হিসেবে জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা তারা কিন্তু 24-এর নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দিয়েছিল এই দলটি। ফারুক হাসান এই জাতীয় পার্টির পুনর্বাসন শুধু নয়, কেউ কেউ বলছেন জাতীয় পার্টিকে পুনর্বাসনের মাধ্যমে মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা অপচেষ্টা। কি বলবেন? সায়ন্ত ভাই অনেকগুলো বিষয় সামনে নিয়ে আসছে। আসলে দেখেন সায়ন্ত ভাই লাস্ট যে বক্তব্যটি দিলেন বা লাস্ট যে কথাটি বললেন, যে জাতীয় পার্টির যারা বিগত একতরফা বা ভোটার বিহীন নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের বিচারের তিনি পক্ষে। এখন আমি যদি তাকে প্রশ্ন করি, এই যে জাতীয় পার্টি বিগত প্রত্যেকটি একতরফা নির্বাচনে অংশগ্রহণ করেছে, এখানে কি জাতীয় পার্টি নেতারা ব্যক্তি হিসাবে অংশগ্রহণ করেছিলেন না পার্টি হিসাবে? অবশ্যই পার্টি হিসাবে। তাহলে আপনি ব্যক্তিকে দায়ী দিচ্ছেন ওই ইলেকশনে অংশগ্রহণ করার জন্য, বাট সে যে পুরো পার্টিকে নিয়ে গেছে, ওখানে সাইনবোর্ড নিয়ে গেছে, সাইনবোর্ডকে আপনি একবার ধোয়া তুলসী পাতা বলে ওটাকে জাস্টিফাই করছেন। এটা তো এক প্রকারের আমি ভণ্ডামি হিসাবে এটাকে চিহ্নিত করি। এবার আসেন, জাতীয় পার্টি নিয়ে অনেক কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ নিয়ে অনেক কথা বলা হচ্ছে। আচ্ছা, জাতীয় পার্টি আওয়ামী লীগ বা তার যে সাঙ্গপাঙ্গ বা যারা সাগরেদ যারা ছিলেন বিগত সময়ে, এই জাতীয় পার্টি আওয়ামী লীগ 14 দল ইত্যাদি ইত্যাদি বিগত 15 বছরে এই পার্টিগুলোর মধ্যে পলিটিক্যাল পার্টির যে ক্যারেক্টারিস্টিক্স, যে বৈশিষ্ট্য, যে উপাদান থাকা দরকার বিদ্যমান ছিল 15 বছর। আমরা দেখি তারাই সরকারি দল, তারাই বিরোধী দল। একটা রাজনৈতিক দলের তো একটা বৈশিষ্ট্য আছে, উপাদান আছে, যে এই উপাদান এই বৈশিষ্ট্য দেখলে আমরা তাকে পলিটিক্যাল পার্টি বলবো। তো আওয়ামী লীগ 14 দল জাতীয় পার্টির মধ্যে তো বিগত 15 বছর ছিল না। তার মানে এই পার্টিগুলোকে কোনোভাবেই পলিটিক্যাল পার্টি হিসেবে ট্রিট করতে পারি না। এখন আপনি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ইত্যাদি এই দলগুলোকে রাজনৈতিক দল হিসাবে আপনি অভিহিত করছেন এখনো। তার মানে আমি মনে করি যারা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফ্যাসিবাদী শক্তিগুলোকে রাজনৈতিক দল হিসেবে এখনো ট্রিট করছে, আমি মনে করি তারা ওই 1400 শহীদের সাথে প্রতারণা করছেন। একবারে ক্লিয়ার। আমি এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা অর্জন করেছি, এই বাংলাদেশে বসে কখনোই আমি ওই শক্তিটাকে রাজনৈতিক শক্তি হিসেবে ট্রিট করতে পারি না, অভিহিত করতে পারি না, কোনো জাজমেন্ট দিতে পারি না। এই অথরিটি আমার নেই, নৈতিক জায়গা থেকে ওটা আপনি করতে পারি না। এবার আসেন, জাতীয় পার্টিকে অনেকেই ডেড হর্স ইত্যাদি ইত্যাদি, যেমন সাখাওয়াত ভাই কি বললেন যে জাতীয় পার্টির এই
5ই আগস্ট হুম। পরবর্তী সময়ে কোনো কর্মকাণ্ড এমন নেই যে আওয়ামী ফ্যাসিবাদকে তারা জায়েজ করা, লিগালাইজ করা, প্রতিষ্ঠা করার এরকম বক্তব্য কর্মচারী দিয়েছেন। হয়তো তিনি জানেন না। 100% একাধিকবার প্রেস কনফারেন্সে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সুযোগ না পেলে ওই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। হোয়াট ইজ দিস? এটা কি মিন করে? এটা মিন করে যে আওয়ামী লীগকে লাগবে, আওয়ামী লীগের পক্ষের শক্তি তারা। আর আপনি বলছেন তারা আওয়ামী লীগকে মানে লিগালাইজ করার জন্য কোনো বক্তব্য দিচ্ছেন না, কাজ করছেন না। 100% কাজ করছেন। এখন আসেন, এই যে জাতীয় পার্টি নিয়ে আমরা নির্বাচন কেন্দ্রে অনেক কথা বলছি, যে জাতীয় পার্টি ডেড হর্স, এটা একটা মানে মানে একটা মৃতপ্রায় রাজনৈতিক দল, এদের দিয়ে কিচ্ছু হবে না ইত্যাদি। নো, জাতীয় পার্টি শুধুমাত্র জাতীয় পার্টি একটা সাইনবোর্ড, এই চিন্তা যদি আপনি করেন তাহলে আমি মনে করবো আপনি ভুল রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে রয়েছেন। জাতীয় পার্টি নট অনলি জাতীয় পার্টি, এর পিছনের শক্তিটাকে আপনার মানে আয়ত্তে নিতে হবে, অ্যানালাইসিস করতে হবে, চিন্তা করতে হবে। এই যে জাতীয় পার্টি, এই জাতীয় পার্টিকে নিয়ে ইন্ডিয়ার পরিকল্পনা কি, ইন্ডিয়ান হিজিমনি কি ভাবছে, এই চিন্তা যদি আপনি না করেন তাহলে কিন্তু হবে না। ইন্ডিয়ান হিজিমনির পরিষ্কার পরিকল্পনা জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বানানো, এবং এই মেকানিজমটা তারা 100% করতে পারবে। বিকজ একটা নির্বাচন শুধুমাত্র জনগণই সব এটা ভাবলে হবে না। একটা নির্বাচন কন্ডাক্ট করে অনেকগুলো প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, এখানে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, অনেকগুলো অর্গান জড়িত। এই অর্গানগুলো এখন পর্যন্ত কাদের নিয়ন্ত্রণে? এই পুলিশ, এই প্রশাসন 90% এখন আওয়ামী লীগের দখলে, এটা সরকার স্বীকার করেছে। তো সুতরাং এই প্রতিষ্ঠানগুলো যখন ওই নির্বাচনের দায়িত্ব পাবে, দায়িত্ব পালন করবে, এই যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক হতে পারে সেটা 10 to 15 বা 20 হোয়াট এভার, ওই ভোট ব্যাংক বিএনপি, জামাত কারো পক্ষে কাজ করবে, করবে তাদের পক্ষে। সুতরাং জাতীয় পার্টিকে নিয়ে তারা একটা অঘটন ঘটায়। থ্যাংক ইউ। ফারুক হাসান এবং ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, আপনারা দীর্ঘ সময় দিলেন। আমরা আশা করব যে আপনাদের এই মতামত আমাদের দর্শকরা তাদের নতুন চিন্তার একটা জায়গা খুলবে এবং তারা সেইভাবে ভাবার চেষ্টা করবেন। আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।